cholinomyomatic or parasympathomyomatic drugs. এটা রিটেন কোশ্চেনে যেমন এটা অনেক সময় চাওয়া হয় cholinomyomatic drug বা parasympathomyomatic drug এগুলো ক্লাসিফিকেশন, অথবা আসতে পারে নেম দ্য ইনডাইরেক্টলি অ্যাক্টিং cholinergic agents and discuss their pharmacokinetic profiles, অথবা আসতে পারে দ্য থেরাপিউটিক ইউজেস এরকম, বা শুধু আসতে পারে যে ইনডিরেক্টলি অ্যাক্টিং cholinomyomatic ড্রাগগুলো বা অ্যান্টিকোলিনিস্টারেজ ড্রাগগুলোর নাম লেখো, এরকম রিটেন কোয়েশ্চেন পাই। এবং ভাইভাতেও আমরা এখান থেকে অনেক কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হয়। তো আমরা cholinomyomatic ড্রাগকে প্রথমেই গ্রসলি ক্লাসিফাই করে নিলাম যে ডিরেক্টলি অ্যাক্টিং, দ্যাট ইজ বাইন্ডস উইথ দ্য রিসেপ্টর, অ্যান্ড ইনডিরেক্টলি অ্যাক্টিং, দ্যাট ইজ দ্যাট বাইন্ড উইথ দ্য এনজাইম, মেটাবোলাইজিং এনজাইম। হ্যাঁ, যে এনজাইমটা অ্যাসিটাইলকোলিনকে মেটাবোলাইজ করে সেই এনজাইমের সাথে বাইন্ড করে কিছু কিছু ড্রাগ কাজ করে। তাহলে এই ডিরেক্টলি অ্যাক্টিং মানে তো বুঝতে পারছে ডিরেক্টলি বাইন্ডিং উইথ দ্য রিসেপ্টরস, আর ইনডিরেক্টলি অ্যাক্টিং দ্যাট ইজ এনজাইম ইনহিবিটর, দ্যাট ইজ অ্যান্টিকোলিনিস্টারেজ এনজাইম, মানে অ্যান্টিকোলিনিস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে যে ড্রাগ। এখন আমরা যদি একটু রিক্যাপ করি ড্রাগের মেকানিজম, দ্যাট ইজ আমরা জানি যে ড্রাগ অ্যাক্টস by specific mechanism, non-specific mechanism and partially specific mechanism. তো স্পেসিফিক মেকানিজমে আমরা জানি যে ড্রাগ তার স্পেসিফিক মলিকুলার টার্গেটের সঙ্গে বাইন্ড করে কাজ করে। তো এই মলিকুলার টার্গেট হতে পারে রিসেপ্টর, এনজাইমস, আয়ন চ্যানেল, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড করে হতে পারে, এনজাইমকে স্টিমুলেট বা ইনহিবিট করে কাজ করতে পারে ড্রাগ, অথবা তার কোনো আয়ন চ্যানেলকে মডুলেশন, আইদার ওপেনিং আর ক্লোজিং অফ দ্য আয়ন চ্যানেল, এভাবেও ড্রাগগুলো কাজ করে। তো আমরা এখানে পাচ্ছি ড্রাগের স্পেসিফিক যে মেকানিজমে কাজ করে তার দুটো, একটা হলো ডিরেক্টলি অ্যাক্টিং দ্যাট ইজ বাইন্ডিং উইথ দ্য রিসেপ্টর, and indirectly acting that is inhibiting the enzyme and cholinesterase enzyme. So indirectly acting is further subdivided into cholinester and alkaloid. তো অ্যাসিটাইলকোলিন তো একটা ন্যাচারাল cholinester, আর সিনথেটিক যেগুলো আছে বিথানিকল, মিথাকোলিন, কার্বাকল, these are the synthetic cholinester. And another group is alkaloid. In this group there is muscarine, nicotine, pilocarpine, lobeline. These are the alkaloid group. এখন ইনডিরেক্টলি অ্যাক্টিং তাহলে কিভাবে ড্রাগগুলো কাজ করে আমরা আগে বললাম যে ড্রাগ বাইন্ডস উইথ দ্য এনজাইম, দ্যাট ইজ মেটাবোলাইজিং এনজাইম, thereby increase the concentration of acetylcholine within the synaptic cleft. তো এই ড্রাগগুলোকে আমরা ফার্দার সাবডিভাইডেড করেছি, সাম আর রিভার্সিবল আর সাম আর ইরিভার্সিবল। তো যারা কিনা রিভার্সিবল এরা উইক বন্ড তৈরি করে ওই এনজাইমটার সঙ্গে, টেম্পোরারি, মানে রিভার্সিবল, বাইন্ডস উইথ দ্য এনজাইম বাই উইক বন্ড, হাইড্রোজেন বন্ড আর ভ্যান ডার ওয়াল বন্ড। আর ইরিভার্সিবল যে গ্রুপ that form the covalent bond with the enzyme, strong bond তৈরি করবে। এখন এই যে রিভার্সিবল গ্রুপ এখানে আমরা পাচ্ছি ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এড্রোফোনিয়াম, এই ড্রাগগুলোকে ইরিভার্সিবলি অ্যাক্টিং এর মধ্যে ইরিভার্সিবল যেটা গ্রুপ সেখানে আমরা অর্গানোফসফরাস কম্পাউন্ড এবং নার্ভ গ্যাস একে পাই। অর্গানোফসফরাস কম্পাউন্ড যেমন প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ইকোথায়োফেট, and nerve gas যেমন টেবুন, সোমান, স্যারিন, these are the nerve gas used in warfare. তো এইগুলো হলো মোটামুটি ড্রাগের ক্লাসিফিকেশন। এখন যেমন বললাম যে রিটেনে অনেক সময় যে কিছু ড্রাগ মেনশন করে দিয়ে তার ক্লিনিক্যাল ইউজ চাওয়া হলো, অথবা বলা হলো যে নেম দ্য ড্রাগ cholinomyomatic drug using the মেনশনিং দেয়ার ক্লিনিক্যাল ইউজ। তো এর মধ্যে যেগুলোর ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইউজ আছে সেগুলো আমরা আলোচনা করব। যে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন অফ কিছু জিনিসের চাওয়া হয়, যেমন পাইলোকার্পিন উইথ ইস ক্লিনিক্যাল ইউজ, অথবা বলা হলো ফাইসোস্টিগমিন, নিওস্টিগমিনের ডিফারেন্স অ্যান্ড ক্লিনিক্যাল ইউজ, এরকম আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা এই যে কোলিনেস্টার এই গ্রুপ থেকে আলোচনা করি, এই বিথানিকল, মিথাকোলিন, কার্বাকল। তো এখানে কার্বাকল, বিথানিকল এগুলো আসলে কোলিনেস্টার এই ড্রাগগুলো নট ডিস্ট্রয়েড বাই cholinesterase enzyme, and they are used to stimulate the bladder and bowel after surgery, and
কার্বাকলের হচ্ছে মোর নিকোটিনিক, হ্যাঁ, এই জন্য বিথানিকল ইজ প্রেফারেবল টু কার্বাকল because it is more muscarinic to stimulate the bladder and bowel after surgery. আবার অনেক সময় কার্বাকল টপিক্যালি রিডিউস দ্য ইন্ট্রাওকুলার প্রেশার ইন ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এই ক্ষেত্রেও ইউজ করা হয় যারা পাইলোকার্পিন টলারেট করতে পারে না তাদের ক্ষেত্রে। আচ্ছা, এখন ড্রাগগুলোর ক্লিনিক্যাল ইউজ আমরা একটা একটা করে বলবো। যেমন এখানে অ্যালকালয়েডের মধ্যে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইউজ আমরা পাই। পাইলোকার্পিন ইজ দ্য ইম্পর্টেন্ট ড্রাগ। পাইলোকার্পিন ইজ দ্য ড্রাগ of natural origin that comes from the Pilocarpus species, seeds of Pilocarpus species. এটার চিফ ক্লিনিক্যাল ইউজ কি পাইলোকার্পিনের? টু রিডিউস দ্য ইন্ট্রাওকুলার প্রেশার ইন ক্রনিক সিম্পল গ্লুকোমা। আচ্ছা, এখন এই ফাইসোস্টিগমিন অ্যালং উইথ পাইলোকার্পিন কোথায় ইউজ হয়? ইন কেস অফ গ্লুকোমা। তো ফাইসোস্টিগমিন অ্যানাদার natural drug of this cholinomymatic group, Physostigma plant থেকে আসে, seeds of Physostigma plant। তাহলে আমরা বলছি যে পাইলোকার্পিন is the Pilocarpus species, the natural drug, and Physostigmin the seeds of Physostigma plant, another natural drug। তাহলে এই দুটো ড্রাগই আমরা ইউজ পাই কোথায়? to reduce the intraocular pressure in case of glaucoma, along with pilocarpine. Physostigmin is also used along with pilocarpine, and physostigmin is also used in atropine poisoning and tricyclic antidepressant overdose in suicidal intent. তো atropine poisoning এ বা atropine fever এখানে সে রিভার্স করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ইফেক্টগুলো, সেই ইফেক্টগুলোকে রিভার্স করার জন্য physostigmin ইউজ হয় ইন কেস অফ atropine poisoning or atropine fever in children। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের যেখানে কিনা সিভিয়ার মাস্কারিনিক ব্লকেট হয়ে যায় সেখানে রিভার্স করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড অলসো দ্য কার্ডিয়াক ইফেক্টস। তাহলে এই হলো ফাইসোস্টিগমিন এবং পাইলোকার্পিনের ক্লিনিক্যাল ইউজ। এবং ফাইসোস্টিগমিন কিছু কিছু ক্ষেত্রে ইন্টেস্টাইনাল এবং ব্লাডার মর্টিলিটিকে ইনক্রিজ করার ক্ষেত্রেও ইউজ হয়। আচ্ছা, নিওস্টিগমিন, এই নিওস্টিগমিন ড্রাগটা আমরা বলছি যেটা সিনথেটিক, এটা ন্যাচারাল, এটা সিনথেটিক রিভার্সিবল গ্রুপ। তো নিওস্টিগমিনের চিফ ক্লিনিক্যাল ইউজ আমরা প্রথমেই বলবো কি? টু রিভার্স দ্য or to counter the action of the non-depolarizing skeletal muscle relaxant used in general anesthesia. That is pharmacological paralysis produced by the non-depolarizing skeletal muscle relaxant is it reverse its action. তাহলে এটা হলো তার চিফ ক্লিনিক্যাল ইউজ। প্যানকিউরিয়াম, পিকোরোনিয়াম, অ্যাট্রাকিউরিয়াম এদের অ্যাকশনগুলোকে সে রিভার্স করে। নাম্বার 2 ইউজ ইজ দ্য ইউজ দ্য মায়োস্টেনিয়া গ্রাভিস ট্রিটমেন্ট and also used to stimulate the bladder and bowel after surgery. এই সমস্ত ক্ষেত্রে আমরা নিওস্টিগমিনের ইউজ পাই। আরেকটা ড্রাগ এই গ্রুপে আছে যেটার ক্লিনিক্যাল ইউজ মাঝে মধ্যে আমরা আলোচনায় আনি, দ্যাট ইজ এড্রোফোনিয়াম। তো এড্রোফোনিয়ামটা বলা হচ্ছে যে এটা শর্ট অ্যাক্টিং, এই জন্য এড্রোফোনিয়াম আমরা আসলে মাসল রিল্যাক্সেন্টের রিভার্স করার ক্ষেত্রে ইউজ করতে পারবো না, কারণ কিছু রেসিডুয়াল ব্লক থেকেই যায়। এই জন্য এড্রোফোনিয়ামকে নিওস্টিগমিনের মতো ইউজ করা যায় না, বিকজ ইটস শর্ট অ্যাক্টিং। তো এটার ক্লিনিক্যাল ইউজ, চিফ ক্লিনিক্যাল ইউজ যদি আমরা বলি তাহলে এটা হলো টু ডায়াগনোজ দ্য মায়োস্টেনিয়া গ্রাভিস অ্যান্ড টু ডিফারেন্সিয়েট দ্য মায়োস্টেনিয়া গ্রাভিস টু কোলিনার্জিক ক্রাইসিস। মায়োস্টেনিয়া গ্রাভিস এবং কোলিনার্জিক ক্রাইসিস এগুলো আমরা আলোচনা করব। তো এবং কোনো বইয়ে বলা আছে রিভার্স দ্য জিএ, কিন্তু অ্যাকচুয়ালি ক্যাটসাংয়ে যে কথাটা সেটা হলো যে রেসিডুয়াল কিছু ব্লক থেকেই যায়, হ্যাঁ, নন ডিপোলারাইজিং মাসল রিল্যাক্সেন্ট দ্যাট মে লিডস টু অ্যাপনিয়া। এই জন্য আসলে আমরা রিভার্সের ক্ষেত্রে নিওস্টিগমিন ইউজ করা হয়, সেটাই বলা হয় সব ক্ষেত্রে বা করা হয়। আচ্ছা, আর অর্গানোফসফরাস কম্পাউন্ড এদেরও কিছু ক্লিনিক্যাল ইউজ, যেমন হচ্ছে ইনসেকটিসাইড হিসেবে ইউজ হয়, এটা তো আমরা সবাই জানি, হোমিসাইডাল কেস, সুইসাইডাল কেস এরকম ইউজ হয়। আর নার্ভ গ্যাস, এটা কিনা নার্ভ গ্যাসের কেমিক্যাল ইউজ, নার্ভ গ্যাস অ্যাকচুয়ালি ওয়ারফেয়ার মানে যুদ্ধের জন্য, হ্যাঁ,
এই গ্যাসগুলো ইউজ হতো তো বা হয়। আচ্ছা, যাই হোক, এইগুলো হলো মোটামুটি আমাদের কি ইনডিরেক্টলি অ্যাক্টিং এবং ডিরেক্টলি অ্যাক্টিং কোলিনোমায়োমেটিক ড্রাগ। এখন যেটা রিটেনের আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট ইজ ফাইসোস্টিগমিন এবং নিওস্টিগমিন, এই দুটো ডিফারেন্স। এই দুটো ডিফারেন্স অনেক সময় দেওয়া হয় পরীক্ষায় অথবা এবং ইনভ্যারিয়েবলি ভাইভাতে এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়। হ্যাঁ, আচ্ছা। আবার ফাইসোস্টিগমিন, রিগার্ডিং ফাইসোস্টিগমিনটা কীভাবে ইন্ট্রাঅকুলার প্রেশার কমায়, এটার মেকানিজম কি আলাদা করে জিজ্ঞেস করা হয়, পাইলোকার্পিনের কি আলাদা করে জিজ্ঞেস করা হয়। তো এখন এই হোয়াট আর দ্য ড্রাগ ইউজ ইন গ্লোকোমা, এই ড্রাগগুলোর একটা চার্ট আছে ক্যাটজাঙে, লিপিং কোডেও আছে। এই চার্টটা রিটার্নের জন্য পড়ে নিলে ভালো, এবং কীভাবে রিঅ্যাকশন প্রডিউস করে একটা চার্ট আকারেই বলা আছে। এখন ফাইসোস্টিগমিন এবং নিওস্টিগমিন, তাহলে ফাইসোস্টিগমিন প্রথমে আমরা বললাম কি এটা ন্যাচারাল, দ্যাট কামস ফ্রম ফাইসোস্টিগমা প্ল্যান্ট অ্যান্ড এটা ন্যাচারাল অ্যালকালয়েড, আর নিওস্টিগমিন হলো সিনথেটিক, তাই তো। আর ফাইসোস্টিগমিন স্ট্রাকচারটা যদি আমরা দেখি তাহলে এটা একটা টারশিয়ারি অ্যামাইন। এটার কি থাকবে, তিনটা হাত, টারশিয়ারি অ্যামাইন। মানে ফাইসোস্টিগমিন হলো এটার স্ট্রাকচার যদি আমরা বলি তাহলে এটা এরকম তিনটা। হ্যাঁ, আচ্ছা। আর নিওস্টিগমিন হলো কোয়াটার্নারি অ্যামোনিয়াম কম্পাউন্ড, এটা হলো এর চারটা হাত থাকবে, কটা, চারটা। নিওস্টিগমিন, ফাইসোস্টিগমিন হলো তিনটা টারশিয়ারি অ্যামাইন। তাহলে টারশিয়ারি অ্যামাইন হওয়ার জন্য নিওস্টিগমিন বলা হচ্ছে যে নো হাইড্রোজেন বন্ড মেকিং ইট হাইড্রোফোবিক, মোর হাইড্রোফোবিক। এটা হচ্ছে আমরা বলছি যে মোর লিপিড সলিবল, বিং মোর লিপিড সলিবল it can cross the blood-brain barrier and it has central nervous system effect. On the other hand, neostigmine, quaternary ammonium compound, less lipid soluble, that is more polar and cannot cross the blood-brain barrier, and it has no CNS effect. আচ্ছা, ফাইসোস্টিগমিন হলো মোর মাস্কারিনিক, ফাইসোস্টিগমিন হলো মোর মাস্কারিনিক, আর নিওস্টিগমিন হলো মোর নিকোটিনিক। তাহলে মাস্কারিনিক ইফেক্টটা ফাইসোস্টিগমিনের বেশি। আচ্ছা, আর তাহলে এই গেল ডিফারেন্স। আর ক্লিনিক্যাল ইউজের ডিফারেন্স বলা যায়, যেমন গ্লুকোমাতে ইউজ হয় ওয়েল অ্যাবজর্ব টপিক্যালি দিস ফাইসোস্টিগমিন, অ্যান্ড অলসো ইউজড ইন অ্যাট্রোপিন পয়জনিং, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ। হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আমরা ফাইসোস্টিগমিনের ইউজ পাই। নিওস্টিগমিনের ইউজগুলো এখানে ডিফারেন্স বলে দেওয়া যায়, যেমন রিভার্সাল অফ স্কেলেটাল মাসল রিল্যাক্সেশন নাম্বার 1, নাম্বার 2 ইউজড ইন মাইস্টোনিয়া গ্র্যাভিস অ্যান্ড টু স্টিমুলেট দ্য ব্লাডার অ্যান্ড বাউল আফটার সার্জারি। তো এই সমস্ত ডিফারেন্স আমরা বলতে পারি। আর আরেকটা বলে আর কি, কোনো কোনো বইয়ে বলা আছে যে ফাইসোস্টিগমিনের ক্ষেত্রে ইনডিরেক্ট ইফেক্ট, ইনডিরেক্ট ইফেক্ট আছে, এই জন্য ফাইসোস্টিগমিনে আমরা ডিরেক্ট ইফেক্টটা পাই না। ডিরেক্ট ইফেক্ট পাই আমরা নিওস্টিগমিনে, বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইফেক্ট ইন কেস অফ নিওস্টিগমিন। আচ্ছা, এখন এই যে অ্যাসিটাইলকোলিন, কোলিনোমায়োমেটিক আমরা ড্রাগ পড়ছি, যে অ্যাসিটাইলকোলিনকে আমরা ড্রাগ হিসেবে ইউজ করতে পারি না, যার কারণে আমরা কি কোলিনোমায়োমেটিক অ্যাসিটাইলকোলিনের মতো ড্রাগগুলোকে ইউজ করি। অ্যাসিটাইলকোলিন আমরা ইউজ করতে পারি না কেন, আমরা আগের ক্লাসে বলেছি। তো এখন বলা হচ্ছে যে অ্যাসিটাইলকোলিন যে দুটো ইফেক্টই যে আছে, মাস্কারিনিক এবং নিকোটিনিক, হ্যাঁ, যে এই ইফেক্টগুলো প্রডিউস করে অ্যাসিটাইলকোলিন, সেটা আমরা কিভাবে প্রুভ করতে পারি। যে আমরা যদি মাস্কারিনিক ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন, যদি মাস্কারিনিক ইফেক্টের কথা বলি তাহলে আমরা দুটোই আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে মাস্কারিনিক ইফেক্টে দেখা যায় যে অ্যাসিটাইলকোলিন অ্যাক্টস অন দ্য স্মুথ মাসলস অফ দ্য ব্লাড ভেসেল, এর ফলে কি হয়, ভেসোডাইলেটেশন। তো ভেসোডাইলেশন যে হলো ভায়া দ্য M3 রিসেপ্টর, এর ফলে কি হবে, ডিক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যান্ড ডিক্রিজ ব্লাড প্রেশার। দিস ইজ দ্য মাস্কারিনিক ইফেক্ট অফ অ্যাসিটাইলকোলিন। অন দ্য আদার হ্যান্ড দেখো নিকোটিনিক ইফেক্টের জন্য অ্যাসিটাইলকোলিন কি করছে, ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে। কিভাবে, অ্যাসিটাইলকোলিন স্টিমুলেটস দ্য adrenal medulla, তাহলে exogenous catecholamine, mainly the adrenaline is released. This released adrenaline acts on the blood vessels and heart. তাহলে blood vessel এ adrenaline action করলে পরে এটা কি হবে, vasoconstriction, increased peripheral resistance, increased blood pressure, and
হার্টের উপরে যখন অ্যাড্রেনালিন কাজ করবে তখন আমরা জানি যে অল দ্য প্যারামিটার্স অফ দ্য হার্ট ইনক্রিজড এক্সেপ্ট রিফ্র্যাক্টরি পিরিয়ড অফ দ্য এভি নোড। তাহলে এখানে কি হবে, প্যারামিটার্স অফ দ্য হার্ট ইনক্রিজ, দ্যাট ইজ ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট অ্যান্ড স্ট্রোক ভলিউম, দ্যাট ইজ ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাস্কারিনিক ইফেক্টের জন্য অ্যাসিটাইলকোলিন ব্লাড প্রেশারকে কমাচ্ছে, নিকোটিনিক ইফেক্টে অ্যাসিটাইলকোলিনের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা ট্রেসিংয়ের মাধ্যমে প্রমাণ করতে চাই, তাহলে একটা ব্লাড প্রেশার ট্রেসিং আমরা যদি আঁকি, ধরো এটা নর্মাল ট্রেসিং, এখন আমি কি করলাম, অ্যাসিটাইলকোলিন দিলাম। অ্যাসিটাইলকোলিন দেওয়ার ফলে ব্লাড প্রেশার কমে গেল। কোন ইফেক্ট এটা? মাস্কারিনিক ইফেক্ট। আমরা দিয়েছিলাম এখানে অ্যাসিটাইলকোলিন। তাহলে বিকজ অফ ইটস মাস্কারিনিক ইফেক্ট ব্লাড প্রেশার ফল করলো। আচ্ছা, এখন আমি কি করছি, এখানে মাস্কারিনিক রিসেপ্টর ব্লক করব বাই অ্যাপ্লাইং কি অ্যান্টিমাস্কারিনিক অ্যাট্রোপিন। তাহলে অ্যাট্রোপিন দিয়ে আমি যখন ব্লক করলাম তখন নর্মাল ট্রেসিং অফ দ্য ব্লাড প্রেশার আবার চলে আসলো। আচ্ছা, এখন অ্যাসিটাইলকোলিনের আমরা বলছি যে নিকোটিনিক ইফেক্ট আছে। তাহলে এই নর্মাল ট্রেসিং থেকে ব্লাড প্রেশার কি করবে, রাইজ করবে। হ্যাঁ, আচ্ছা, কেন এটা অ্যাসিটাইলকোলিন আমরা দিলাম, আবার যদি অ্যাসিটাইলকোলিন দেই, এখন তো কি ব্লক আছে, কে মাস্কারিনিক রিসেপ্টর ব্লকিং দিয়েছে। তাহলে অ্যাসিটাইলকোলিন ফার্টার যদি আমরা দিই, তাহলে এখন তার কোন ইফেক্ট পাওয়া যাবে, নিকোটিনিক ইফেক্ট। নিকোটিনিক ইফেক্টে ব্লাড প্রেশার বাড়লো। এখন যদি আবার নিকোটিনিক রিসেপ্টর আমরা ব্লক করে দিই, তাহলে পরে নর্মাল ট্রেসিং অফ দ্য ব্লাড প্রেশার। তাহলে এই ব্লাড প্রেশারের উপর তার যে ইফেক্ট, এটাই প্রমাণ করে যে ব্লাড অ্যাসিটাইলকোলিন হ্যাভিং বোথ মাস্কারিনিক অ্যান্ড নিকোটিনিক ইফেক্ট। আচ্ছা, এই অ্যাসিডাল এখানে আসলে কোলিনোমায়োমেটিক ড্রাগ রিভিউ ক্লাস বলি ইন এ শর্ট এইটুকুই আলোচনা করছে। অ্যাকচুয়ালি এই ড্রাগগুলোর প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাইলোকার্পিন, ফাসোস্টিগমিন, নিওস্টিগমিন, এটোফোনিয়াম, পাইরিডোস্টিগমিনও ইউজ হয়। হ্যাঁ, এই সব ড্রাগেরই আসলে ক্লিনিক্যাল ইউজ জেনে রাখলে ভালো। ক্লিনিক্যাল ইউজ যদি শুধুমাত্র কোলিনোমায়োমেটিকের ক্লিনিক্যাল ইউজ যদি আসে, তাহলে অ্যাকর্ডিং টু ইম্পর্টেন্স, যেমন গ্লুকোমার ড্রাগ কোনগুলো সেগুলো আগে লিখে ফেলে, অপথ্যালমিক ইউজ গ্লুকোমা, তারপরে অ্যাকোমোডেটিভ এসোট্রোপিয়াতে ইউজ হয়, তারপরে পোস্ট অপারেটিভ অ্যাটোনিতে, নিউরোলজিক্যাল ব্লাডারে ইউজ হয়, তারপর নিউরোমাসকুলার জাংশন ব্লকিং এজেন্টকে রিভার্স করার জন্য ইউজ হয়। এরকম করে সাজিয়েও লেখা যায়। তারপরে অ্যাট্রোপিন পয়জনিংয়ে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট ওভারডোজ, এরকম লেখা যায়। তারপরে হচ্ছে ও আচ্ছা, আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে এখানে এই যে আমরা রিভার্সিবল গ্রুপটা লিখেছি না, রিভার্সিবল অ্যাকচুয়ালি এই ইনডিরেক্টলি অ্যাক্টিংকে আমরা আরও ভাগ করতে পারি এভাবে যে শর্ট অ্যাক্টিং, দ্যাট ইজ সেড্রোফোনিয়াম, এটার অ্যাকশন থাকে 2 to 10 মিনিটস। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিংকে আমরা যদি ইন্টারমিডিয়েট অ্যাক্টিং বলি, ফাসোস্টিগমিন, নিওস্টিগমিন এবং পাইরিডোস্টিগমিন, এদের অ্যাকশন থাকে 6 to 8 আওয়ার্স। আর লং অ্যাক্টিং, দ্যাট ইজ ইরিভার্সিবল, যারা কিনা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, হ্যাঁ, পার্মানেন্ট বন্ডিংটা তৈরি হয় যাদের এনজাইমের সঙ্গে স্ট্রং বন্ড, তাদের অ্যাকশন 100 আওয়ার্স। তাহলে এরা এই যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এবং 100 আওয়ার্স এদের, তাহলে এদেরকে বলা হচ্ছে যে লং অ্যাক্টিং। এই কাকে অর্গানোফসফরাস কম্পাউন্ড, নার্ভ গ্যাস। আর রিভার্সিবল, আমরা যদি ইনডিরেক্টলি অ্যাক্টিংকে রিভার্সিবল ইরিভার্সিবল এভাবে ক্লাসিফাই না করে কোনো কোনো বইয়ে বলা আছে যে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। তাহলে এড্রোফোনিয়াম শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং হলো এইগুলো, আর হচ্ছে লং অ্যাক্টিং বলতে অর্গানোফসফরাস কম্পাউন্ড আর নার্ভ গ্যাস, এভাবেও বলা যায়। আচ্ছা, তো এই গেল মোটামুটি কোলিনোমায়োমেট্রিক আর প্যারাসিম্প্যাথোমায়োমেট্রিক ড্রাগস। এখন যেটা বলছিলাম নিওস্টিগমিনের ইউজ ইন কেস অফ মায়োস্থেনিয়া গ্র্যাভিস। তাহলে মায়োস্থেনিয়া গ্র্যাভিস এই ডিজিজটা কি? মায়োস্থেনিয়া গ্র্যাভিস যদি আমরা একটু ডিজিজটা আলোচনা করি, যে অনেকগুলো অটো ইমিউন ডিজিজ আমরা ফার্মাকোলজিতে পাই, মেডিসিনে পাই। তো এই মায়োস্থেনিয়া গ্র্যাভিস জিনিসটা কি? এটাও একটা অটো ইমিউন ডিজিজ। এখানে কি হয়, ফর্মেশন অফ অ্যান্টিবডি এগেনস্ট দ্য নিকোটিনিক রিসেপ্টর। তাহলে নিকোটিনিক রিসেপ্টরের এগেনস্টে রিসেপ্টর নিকোটিনিক, এই রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, রেজাল্টিং ইন আইদার ব্লকিং or complement mediated lysis of the nicotinic receptor.
তাহলে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে একে আইদার ব্লক করে দিবে অথবা কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস করে দিবে নিকোটিনিক রিসেপ্টর। তো এই যে রিসেপ্টর রিলেটেড ডিজিজ কি কি আছে এরকমও একটা ভাইবা কোশ্চেন করেন স্যার অনেক সময়। আচ্ছা, তো এখন এই যে অ্যান্টিবডি reduces the nicotinic receptor function কিভাবে? Number one, by cross-linking of the receptor, a process that stimulates their internalization and degradation. Number two, there is lysis of the postsynaptic membrane. And number three, binding with nicotinic receptor and inhibiting the function. এভাবে তার ইটিওলজিটা আমরা পাই আর কি মায়োস্টেনিয়া গ্রেভিসের। আচ্ছা, তো এখন এখানে সাইন সিমটম কি হয় যে অ্যাবনর্মালি ফ্যাটিক, পেশেন্ট অ্যাবনর্মালি ফ্যাটিক হয়ে যায়, দ্য স্কেলিটাল মাসল এবং উইকনেস অ্যান্ড অ্যাবনর্মাল ফ্যাটিকেবিলিটি অফ দ্য স্কেলিটাল মাসল দ্যাট ওরসেন উইথ এক্সারসাইজ অ্যান্ড রেমিড উইথ রেস্ট। তারপর তার বাইল্যাটারাল টসিস হতে পারে, দ্যাট ইজ ড্রুপিং অফ দ্য আপার আইলিড। তারপরে ডিপ্লোপিয়া, ডিসফেজিয়া, ডিসফোনিয়া হতে পারে, উইকনেস অফ দ্য এক্সট্রিমিটি মাসল, that is inability to move, and condition of the patient is worse, more worse, আরো বেশি worse হয়ে যাবে কখন? during taking the bath with cold water. তো এই গেল প্যাথোফিজিওলজি, এই যে অটোইমিউন ডিজিজটা কি, মায়োস্টেনিয়া গ্রেভিসটা আসলে কি এটা। এখন বলা হচ্ছে যে আমরা এই ডিজিজটা সম্বন্ধে জানছি কেন? কারণ আমাদের ড্রাগ এড্রোফোনিয়ামের কাজ কি এবং মায়োস্টেনিয়া ট্রিটমেন্টে আমরা যে বলছি যে নিউস্টিকমিন ইউজ হয়, সেই জন্য আমরা এই ডিজিজটাকে আলোচনা করি। তো আমরা ডায়াগনোসিস করি কিভাবে ডিজিজটা? ডায়াগনোসিস করবো যে ডায়াগনোসিস ইজ মেড উইথ অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ। অ্যান্টিকোলিনেস্টারেজ ড্রাগ নিলাম আমি কোনটাকে? শর্ট অ্যাক্টিং, যেটা ড্রামাটিক্যালি অ্যান্ড ট্রানজিয়েন্টলি 5 মিনিটের মধ্যে রিলিভ করবে মাসকুলার উইকনেস। একটা সিরিঞ্জ আমি লোড করব উইথ এড্রোফোনিয়াম 10 মিলিগ্রাম। এড্রোফোনিয়াম 10 মিলিগ্রাম নিয়ে 10 মিলিগ্রাম এড্রোফোনিয়াম আমি নিলাম। এড্রোফোনিয়াম আমরা বলছি শর্ট অ্যাক্টিং, এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করব। প্রথমে 2 মিলিগ্রাম দিলাম আইভি, অ্যান্ড ইফ দ্যার ইজ নো ইমপ্রুভমেন্ট অফ দ্য উইকনেস ইন 45 সেকেন্ড, তাহলে রিমেইনিং 8 মিলিগ্রাম আর ইনজেক্টেড। এবং এভাবে আমি কনশাসলি দিব, প্রথমে 2 মিলিগ্রাম তারপরে 8 মিলিগ্রাম দিব। এবং তার পাশাপাশি শুধুমাত্র যে আমি এড্রোফোনিয়াম একটা সিরিঞ্জে লোড করেছি তা না, পাশাপাশি আমি লোড করে নিয়েছি অ্যাট্রোপিন আরেকটা সিরিঞ্জে। কেন? টু ব্লক দ্য সিভিয়ার মাস্কারিনিক ইফেক্ট, দ্যাট ইজ ব্র্যাডিকার্ডিয়া যদি হয়, তাহলে যেন আমি সাথে সাথে এটাকে কাউন্টার করতে পারি। হ্যাঁ, আচ্ছা, যদি এখন আমি এড্রোফোনিয়াম দিলাম, এড্রোফোনিয়াম দেওয়ার পরে আমি যদি দেখি যে দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট দ্যাট ইজ উইকনেস, হ্যাঁ, ইজ ইমপ্রুভ, দ্য মাসেল উইকনেস যদি ইমপ্রুভ করে, মাসেল যদি স্ট্রেংথনিংটা বাড়ে, তাহলে ইট ইজ ডেফিনেটলি মায়োস্টেনিয়া গ্রেভিস। এই গেল তার ডায়াগনোসিস। ডায়াগনোসিসের ক্ষেত্রে ড্রাগের রোলটা কি সেটা হলো এখানে কথা। আর ডায়াগনোসিস তো অনেক কিছুই আছে মায়োস্টেনিয়া গ্রেভিসের ডায়াগনোসিসে। আমরা অ্যান্টিবডি প্লাজমাতে দেখতে পারি, তারপরে আরও অনেক অনেক ডায়াগনস্টিক প্রসিডিউর আছে। তো ইন কেস অফ myasthenia gravis, what is the role of edrophonium to diagnose the disease? এটা হলো আমাদের মানে মোটামুটি আর কি শর্ট অ্যাক্টিং এড্রোফোনিয়াম দিয়ে আমরা কীভাবে ডায়াগনোসিস করি। তা এই ট্রিটমেন্টে আমরা বলছি যে ট্রিটমেন্টে আমরা ইউজ করি কি নিওস্টিগমিন, পাইরিডোস্টিগমিন, এই ড্রাগগুলো ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, তো নিওস্টিগমিন বলা হচ্ছে যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। আর অ্যাকচুয়ালি এটা ট্রিটমেন্টে তো অনেক ড্রাগ ইউজ হয়। তো রিলেটেড টু cholinomymatic, we use the neostigmin, pyridostigmin, স্পেশালি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এখানে যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, তাহলে এখানে প্রেডনিসোলোন, হ্যাঁ, তারপরে অ্যাজাথিওপ্রাইম, এইগুলো ইউজ হয়। তারপরে এই পেশেন্টের ক্ষেত্রে সিমটোম্যাটিক কিছু ড্রাগ ইউজ হয়। তারপরে প্রোপেনথেলিন, অ্যান্টিমাস্কারিনিক ড্রাগ, এখানে মাস্কারিনিক ইফেক্টটাকে অ্যাভয়েড করার জন্য প্রোপেনথেলিন দেওয়া হয়। এবং ইমিউনোগ্লোবুলিন অ্যান্ড প্লাজমাফোরেসিস এখানে দেওয়া যেতে পারে। এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট হলো 25% পেশেন্ট ক্যান সার্জিক্যাল, যদি আমরা থাইমেক্টমি করি তাহলে 25% অফ দ্য পেশেন্ট ক্যান ডিসকন্টিনিউ দ্য ড্রাগ ট্রিটমেন্ট। তাহলে এই ট্রিটমেন্টে অনেক কিছুই আছে। আমরা রিগার্ডিং দ্য এড্রোফোনিয়াম, হোয়াট ইজ দ্য রোল ইন কেস অফ মায়োস্টেনিয়া গ্রেভিস, হাউ ইট ডায়াগনোজ দ্য মায়োস্টেনিয়া গ্রেভিস, এবং আমরা বলছি যে নিওস্টিগমিন এখানে রোলটা কি প্লে করে।
এই জন্য আমরা মায়োস্থানিয়া গ্রাভিস এই অটোইমিউন ডিজিজ দ্যাট ইজ রিসেপ্টরের যে কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস অফ দ্য বা ইন্টারনালাইজেশন হয়ে যায় রিসেপ্টরে, সেই ডিজিজটার আলোচনায় আমরা এই দুটো ড্রাগ পাই, এই জন্য আমরা মায়োস্থানিয়া গ্রাভিস বলি। আচ্ছা, এখন আরেকটা কি বলেছিলাম যে মায়োস্থানিয়া এড্রোফোনিয়ামের একটা ইউজ হলো ডায়াগনোজ মায়োস্থানিয়া গ্রাভিস and also differentiate the myasthenia gravis and cholinergic crisis, এই কথাটা বলেছি। তাহলে cholinergic crisis জিনিসটা কি? এখন মায়োস্থানিয়া গ্রাভিস যে আমি ট্রিটমেন্ট করছি, এখানে আমার এইমটা কি? এখানে আমি মাসেল স্ট্রেংথটা বাড়াবো বাই ইনক্রিজিং দ্য কনসেন্ট্রেশন অফ অ্যাসিটাইলকোলিন, তাই তো? তাহলে এখন অ্যাসিটাইলকোলিন আমি বাড়াতে এমন একটা পর্যায়ে নিয়ে গেলাম, এক্সেস অ্যাসিটাইলকোলিন ডোজ হয়ে গিয়ে এটা ট্রিটমেন্ট করতে গিয়ে আমি অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন অনেক বেশি বাড়িয়ে দিলাম। তাহলে cholinergic crisis is due to the increased concentration of acetylcholine, excess dose of anticholinesterase drug that is neostigmine during the treatment of myasthenia, হ্যাঁ, myasthenia gravis। তাহলে এখন এটা সাইন সিমটম কি? এখানে হচ্ছে যে আমরা অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর মতো সাইন সিমটম যেগুলো আমরা পাবো, যেমন সোয়েটিং, স্যালিভেশন, ল্যাক্টিমেশন, আনকন্ট্রোল ইউরিনেশন, ডেফিকেশন, এগুলো হলো তার মাস্কারিনিক ইফেক্ট। এবং নিকোটিনিক ইফেক্টের জন্য আমরা পাবো মাসল ফ্যাসিকুলেশন, প্যারালাইসিস দ্যাট ইজ স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস, এইগুলো নিকোটিনিক ইফেক্ট। এখন এড্রোফোনিয়াম এখানে কি করবে? আমরা বলছি যে একটু ডিফারেন্সিয়েট দ্য মায়োস্থানিয়া গ্রাভিস অ্যান্ড cholinergic crisis, হ্যাঁ? তাহলে এখানে এড্রোফোনিয়াম যদি আমি দিই তাহলে অ্যাগ্রাভেট দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট, তাহলে বোঝা যাবে যে এটা cholinergic crisis। আচ্ছা, শর্ট অ্যাক্টিং দিব, কারণ পেশেন্টকে যেন লং টাইম সাফার করতে না হয়, এই জন্য শর্ট অ্যাক্টিংটা দেওয়া। তাহলে এখানে ট্রিটমেন্ট হলো মায়োস্থানিয়া গ্রাভিস এর ট্রিটমেন্ট করতে গিয়ে আমি যে cholinergic crisis বানিয়ে ফেললাম, সেটা ট্রিটমেন্ট কি করবো? সেখানে আমি বলছি যে এখানে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে গিয়েছে, নিকোটিনিক এবং মাস্কারিনিক দুটো ইফেক্টই বেড়ে গিয়েছে। তাহলে এরকম আমরা কোথায় পাই? অর্গানোফসফরাস কম্পাউন্ডে পাই। সেখানে আমরা কি ইউজ করি? সেখানে আমরা অ্যাট্রোপিন ইউজ করি। তাহলে এখানেও অ্যাট্রোপিন ইউজ করবো, ইনজেকশন অ্যাট্রোপিন সালফেট। তাহলে অ্যাট্রোপিন সালফেটের ইউজ যদি আমি বলি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড, দেন অ্যানাদার ইউজ ইজ cholinergic crisis অলসো। আচ্ছা, অ্যান্ড যেটা কিনা মাস্কারিনিক ইফেক্টটাকে অ্যান্টাগোনাইজ করবে। আর হচ্ছে ইনজেকশন প্র্যালিডক্সিন দেওয়া যায়, ওখানে যেমন আমরা দিই অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিংয়ে, যেটা কিনা নিকোটিনিক অ্যাকশনটাকে অ্যান্টাগোনাইজ করবে। আচ্ছা, তো এই গেল আমাদের cholinergic crisis। আর হচ্ছে আরেকটা কি এখানে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং। এই পয়জনিংয়ের ক্ষেত্রে আমরা সাইন সিমটম যেগুলো পাই যে কি হবে, এখানে আসলে হয়টা কি যে অর্গানোফসফরাস কম্পাউন্ড যেহেতু এটা বাইন্ডস টু দ্য কোলিনেস্টারেজ এনজাইম ইরিভার্সিবলি স্ট্রং কোভ্যালেন্ট বন্ড তৈরি করে, দিস হাইলি লিপিড সলিবল অ্যান্ড অ্যাবজর্ব ফ্রম দ্য স্কিন, লাংস, জিআইটি, এই সব জায়গা দিয়ে এটা অ্যাবজর্পশন হয়। অ্যান্ড ইনসেকটিসাইড হিসেবে যখন আসলে ফার্মাররা ইউজ করে, স্পেশালি ইন দ্য রেইনি সিজন, তখন স্কিন দিয়েও অ্যাবজর্ব হয়ে গিয়ে এই অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং হতে পারে। এই যেগুলো ইউজ হয় আর কি, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, ডায়াজিনন, হ্যাঁ, এইগুলো এন্ড্রিন, তো এগুলো দিয়ে যদি পয়জনিং হয়ে যায় অথবা কোনো সুইসাইডাল হোমিসাইডাল কেস হসপিটালে আসে, তাহলে আমরা এটার এই জন্য এই আলোচনাটা করি, যেহেতু আমাদের গরিব দেশ, এই পয়জনিংটা অনেক বেশি পাওয়া যায় থানা হেলথ কমপ্লেক্সের জায়গাগুলোতে। তো এখন বলা হচ্ছে যে অর্গানোফসফরাস কম্পাউন্ড তার এই যে পয়জনিংটা করে, এটা কিভাবে করে, মেকানিজমটা কি? অর্গানোফসফরাস কম্পাউন্ড বাইন্ডস উইথ দ্য কোলিনেস্টারেজ এনজাইম, কি বন্ড দিয়ে? কোভ্যালেন্ট, তাই তো? আচ্ছা, তাহলে একটা ফরমেশন অফ এ কমপ্লেক্স বাই ফসফোরাইলেশন হয়ে যায়। ইনিশিয়ালি এই কমপ্লেক্সটা থাকে উইক, আফটার 2 to 8 আওয়ার্স, কতক্ষণ? 2 to 8 আওয়ার্স, কোনো কোনো বইয়ে বলা আছে 8 to 10 আওয়ার্স, দ্য কমপ্লেক্স ইজ স্টেবল। আমরা এটাকে বলি এইজিং প্রসেস শুরু হয়ে গেল, হ্যাঁ। 2 to 8 আওয়ার্স পরে এই কমপ্লেক্সটা হয়ে যাবে স্টেবল, হ্যাঁ। ইররিভার্সিবল টু ইনিশিয়াল স্টেজ, মানে প্রথমে এটাকে রিভার্স করা যেত যখন তার একটা কোভ্যালেন্ট ফরমেশন অফ, যদিও একটা ফসফোরাইলেশন হয়েছিল, কোভ্যালেন্ট বন্ড তৈরি করেছিল, কিন্তু ইনিশিয়ালি 2 to 8 আওয়ার্স বা 2 to 10 আওয়ার্স এর মধ্যে যদি পেশেন্ট আসতো, তাহলে এটা রিভার্স করা পসিবল হতো। কিন্তু 10 আওয়ার্স পরে আসলে এইজিং প্রসেস শুরু হয়ে যাবে
complex becomes stable and irreversible to the initial stage. আচ্ছা, এখানে 2 স্টেপ হাইড্রোলাইসিস হয়, এটা ওই ক্যাটসান থেকে দেখে নিও মেকানিজমটা। যাই হোক, এখানে সাইন সিমটমগুলো কি? আমরা বলছি যে অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশন বেড়ে গিয়েছে বডিতে, তাহলে ওই যে মাস্কারিনিক ইফেক্ট, নিকোটিনিক ইফেক্ট যেগুলো পাই আমরা, যেমন আমরা যদি কি সিস্টেম ধরে আলোচনা করি, জিআইটিতে কি হবে? স্যালিভেশন, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্পস, ডায়রিয়া, ইনভলিন্টারি ডেফিকেশন। রেসপিরেটরি সিস্টেমে ব্রঙ্কোইরিয়া, ব্রঙ্কোকনস্ট্রিকশন, কফ, হুইজ, ডিসনিয়া। কার্ডিওভাস্কুলার সিস্টেমে ব্র্যাডিকার্ডিয়া, ডিক্রিজ ব্লাড প্রেশার। জেনিটোইউরিনারি সিস্টেমে ইনভলিন্টারি মিকচুরেশন, স্কিনে আমরা সোয়েটিং পাবো, স্ক্যালিটাল মাসল উইকনেস, টুইচিং এগুলো হবে। নার্ভাস সিস্টেমে মিওসিস, এংজাইটি, হেডেক, কনভালশন, পিন পয়েন্ট পিউপিলাইকি যেটা মিওসিস। তা ডেথ কেন হয়? এই যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর ডেথ হওয়ার কারণটা কি? কারণটাই হলো যে রেসপিরেটরি অবস্ট্রাকশন। আমরা বলছি যে ব্রঙ্কোইউরিয়া, হ্যাঁ, রেসপিরেটরি অবস্ট্রাকশন অ্যান্ড রেসপিরেটরি ফেলিওর, সিএনএস ডিপ্রেশন, এই দুটো কারণে, একটা হলো রেসপিরেটরি, একটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে রেসপিরেটরি আমরা বলছি যে ব্রঙ্কোকনস্ট্রিকশন, ব্রঙ্কোইউরিয়া হচ্ছে, তাহলে তার রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে গেল, পেশেন্ট শ্বাস নিতে পারছে না। নাম্বার 2 সিএনএস ডিপ্রেশন। তাহলে এই দুটো কারণে পেশেন্ট মারা যাবে। প্রথম কারণটাই হলো রেসপিরেটরি। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেমন ওই কি একটা পেশেন্ট আমরা ম্যানেজ করার ক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি, ম্যানেজ এক জিনিস আর ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট একটা জিনিস। তাহলে আমি তোমার কাছে যদি অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর ম্যানেজমেন্ট জানতে চাই, তাহলে আমি জানতে চাচ্ছি দ্যাট ইজ দ্য ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আমি ওই ইয়ারওয়ে কিভাবে তুমি কি করবে, এবিসি ম্যানেজমেন্ট, এগুলো আমরা জানতে চাচ্ছি না। আমরা জানতে চাচ্ছি যে এটা যেহেতু হাইলি লিপিড সলিবল এজেন্ট, এরকম ফার্মাকোলজিতে যেগুলো হাইলি লিপিড সলিবল এজেন্ট আছে, তার মধ্যে অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং এর ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে এটা স্কিন দিয়ে যেহেতু অ্যাবজর্ব হয়, তাহলে ট্রিটমেন্টে এই কথাটা তোমাকে বলতে হবে যে কন্টামিনেটেড ক্লথ শুড বি রিমুভড। আচ্ছা, তারপরে স্কিন শুড বি ওয়াশড, দেন গ্যাস্ট্রিক সাকশন, পেশেন্ট যদি অর্গানোফসফরাস কম্পাউন্ড খেয়ে থাকে। তারপরে আমি দিব অ্যাট্রোপিন সালফেট আপ টু অ্যাট্রোপিনাইজেশন, 10 অ্যাম্পুল অ্যাট্রোপিন সালফেট স্টেট দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে আস্তে আস্তে এটা অ্যাট্রোপিনাইজেশন হওয়া পর্যন্ত অ্যাট্রোপিন সালফেট আমি দিতেই থাকবো। দেন কোলিনেস্টারেজ এনজাইম অ্যাক্টিভেটর বা এনজাইম রিজেনারেটর যেটাই বলি, দ্যাট ইজ প্যালিডক্সিন ইনজেকশন প্যাম এ। যদি পেশেন্ট 8 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে আসে, দ্যাট ইজ বিফোর ডিফসফোরাইলেশন, মানে তোমার এজিং প্রসেস শুরু হওয়ার আগেই যদি পেশেন্ট আসে, তাহলে আমি প্যালিডক্সিন দিব। আর যেগুলো ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, নিউট্রিশন ব্যালেন্স, ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ কোলেস্টেরল এনজাইম, এইগুলো হচ্ছে অন্য কথা, আরও অনেক ম্যানেজমেন্ট আছে। আমরা মেইনলি যে কথাগুলো রিলেটেড টু আওয়ার অর্গানোফসফরাস কম্পাউন্ড, সেই কথাগুলো আমরা জানতে চাই যে স্কিন দিয়ে অ্যাবজর্ব হচ্ছে, তাহলে পেশেন্টের ক্লথ রিমুভ করে ওয়ার্ম সোপ ওয়াটার দিয়ে ধুয়ে দিতে হবে। এই কথাটার ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্স হলো যে ইটস হাইলি লিপিড সলিবল অ্যান্ড অ্যাবজর্ব থ্রু দ্য স্কিন। এখন কি বললাম যে অ্যাট্রোপিন দিব আপ টু অ্যাট্রোপিনাইজেশন। অ্যাট্রোপিনাইজেশনটা আমি কি করে বুঝবো? অ্যাট্রোপিনাইজেশন আমি বুঝবো পিউপিল বিকাম ডাইলেটেড, স্কিন বিকাম ড্রাই, ডিক্রিজ দ্য সোয়েটিং, স্যালিভেশন, ল্যাক্টিমেশন, এগুলো ডিক্রিজ হয়ে যাবে, এয়ার অবস্ট্রাকশন থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড বডি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আমি এক্সিলাতে দেখবো যে তার বডি টেম্পারেচারটা কি বাড়তে শুরু করছে, যেটা তার সোয়েটিংটা আস্তে আস্তে কমে আসছে। তো এখানে আমরা অ্যাট্রোপিন দিই কি কারণে দিই? টু ব্রেক দ্য কোভালেন্ট বন্ড, টু ফ্রি দ্য এনজাইম। হ্যাঁ, আর প্যালিডক্সিন দিই এনজাইম রিঅ্যাক্টিভেটর হিসেবে। হ্যাঁ, আচ্ছা, আর বাকি ড্রাগগুলো আসলে সাপোর্টিভ পারপাসে দিই। তাহলে দুর্বলের শক্তিশালী উদ্ধারকারী অ্যাট্রোপিন, সেটাই হচ্ছে ব্রেক দ্য কোভালেন্ট বন্ড, ফ্রি দ্য এনজাইম। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস থাকুক। আবারও সবাইকে সালাম ও শুভেচ্ছা।